একাকিত্ব ভীষণ কষ্টকর। অনেকেই বলে একাকিত্ব নাকি ভীষণ সুন্দর, কিন্তু সত্যিটা হলো একাকিত্ব ভীষণ কষ্টকর। ভাবুন তো, 10 এপ্রিলের একটা ডায়েরির পাতায় লেখা এই কথাগুলো কতটা গভীর আর যন্ত্রণাদায়ক। আজকের এই আলোচনায় আমরা এমন একজনের ডায়েরির পাতা উল্টাতে চলেছি যার একাকিত্বের কষ্টটা একদম খাঁটি। কোনো রাগঢাক নেই, কোনো রোম্যান্টিসিজম নেই। সোজা সাপটা একটা স্বীকারোক্তি দিয়ে সে আমাদের গল্পের একেবারে গভীরে টেনে নেয়। চলুন এই ভারী আর আবেগে মোড়ানো গল্পটার পড়তে পড়তে কী লুকিয়ে আছে সেটা একটু খতিয়ে দেখি। মধুময় মণ্ডলের লেখা মেঘ বালিকার জন্য সূর্যমুখী বইটার কথা যদি ধরি, এর গল্পটা কিন্তু একটা অদ্ভুত রোলার কোস্টার রাইড। মানে এর সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো মেজাজের হঠাৎ হঠাৎ পরিবর্তন, বা যাকে বলে টোনাল উইপ্ল্যাশ। এই ধরুন, এক মুহূর্তে আপনি চরম ডিপ্রেশন বা হতাশার কথা পড়ছেন, আর ঠিক পরের মুহূর্তে দৈনন্দিন জীবনের এমন সব বিশৃঙ্খল আর হাস্যকর ঘটনা সামনে আসছে যে হাসি চেপে রাখা মুশকিল। একজন মানুষ কিভাবে এই দুটো একেবারে বিপরীত অবস্থার মধ্যে দুলতে পারে, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো শুরুতেই আসা যাক লেখকের স্বীকারোক্তির কথায়। এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, চলুন বিষয়টা একটু পরিষ্কার করা যাক। বইয়ের ভূমিকায় লেখককে দেখলে আপনার মনে হবে, বাবা এত বিনয়ী মানুষ, তিনি পরিষ্কার বলছেন যে তার লেখায় নাকি প্রচুর ভুল থাকে। এমনকি 2021 সালে তার যে প্রথম কবিতার বই জীবন দর্শন বেরিয়েছিল, সেটা ছাপানোটাকেই তিনি জীবনের একটা বড় ভুল বলে মনে করেন। বেশ তো, কিন্তু যেই না আপনি ডায়েরির পাতায় ঢুকবেন, চমকটা ঠিক সেখানেই। হঠাৎ করেই ওই একই মানুষটার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস ভর করছে। অবলীলায় সে দাবি করে বসছে সে নাকি সূর্যমুখী বা চন্দ্রমুখীর মতো বিশাল মাপের একজন লেখক। নিজের এত সমালোচনা করার পর হঠাৎ করে নিজেকে এমন পাহাড় প্রমাণ প্রশংসা করা, এই যে একটা হাস্যকর কন্ট্রাস্ট, এটাই কিন্তু চরিত্রটাকে দারুণ রিয়েলিস্টিক আর ইন্টারেস্টিং করে তোলে। এরপর আমরা গল্পের সবচেয়ে অন্ধকার দিকটায় যাব, এক চরম ব্যর্থ পলায়নের গল্প। আত্মহত্যার মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত কেউ কেন নেয়, আর সেটা কেনই বা ব্যর্থ হয়, সেটা ভাবতে গেলে হয়তো গায়ে কাঁটা দেয়। কিন্তু এখানকার কারণগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য। প্রথমত, তার মেসের এক দাদা হয়তো বিপদটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই চুপি চুপি আসল ধারালো ব্লেডটা সরিয়ে একটা মরিচা ধরা ভোঁতা প্লাস্টিকের টুকরো মতো ব্লেড রেখে দেন। দ্বিতীয়ত, ভোর 4টেয় যখন তার ঘুম ভাঙে আর দেখে এই ভোঁতা ব্লেডে কোনো কাজ হচ্ছে না, তখন সে ঠিক করে দোকান থেকে নতুন ব্লেড আনবে। কিন্তু ভোরবেলায় কি আর দোকান খোলা থাকে? আর তৃতীয় কারণটা হলো সবচেয়ে অদ্ভুত। সারা রাত না ঘুমানোর ফলে তার শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে নতুন করে কোনো উপায় বের করার ইচ্ছেটাই তার মরে যায়। ভাবা যায়, মেসের দাদার সামান্য উপস্থিত বুদ্ধি আর নিজের চূড়ান্ত অলসতার কারণে আস্ত একটা জীবন বেঁচে গেল। আর ঠিক এই জায়গাটাতেই আসে সেই মারাত্মক ডায়লগ, মরার জন্য এত কষ্ট করা আমার দ্বারা হবে না। মানে একটু খেয়াল করে দেখুন, কথাটা একই সাথে কতটা গভীর আবার কতটা হাস্যকর। বেঁচে থাকতে থাকতে শরীর এতটাই ক্লান্ত যে নিজে থেকে মৃত্যু ডেকে আনার মতো এনার্জিটুকুও তার আর নেই। এই যে চরম বিষাদের মাঝেও একটা ডার্ক কমেডি লুকিয়ে আছে, এটাই কিন্তু এই লেখার আসল ম্যাজিক। এই পুরো জার্নিতে তার কিন্তু একটা নতুন সঙ্গী জুটে যায়, সেটা হলো তার ডায়েরি। ডায়েরির পাতায় সে লিখছে, এই ডায়েরি হলো এখন আমার প্রিয় বন্ধু, ঘটনাগুলো বলতে বসেছি। আসলে একাকিত্বের চরম সীমায় পৌঁছে সে ডায়েরিটাকেই একজন জ্যান্ত মানুষ বা বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। এমন একজন বন্ধু যে কখনো জাজ করবে না, কখনো বিরক্ত হবে না। আর জানেন তো, এই ডায়েরিটাই গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এখান থেকেই ওই ভারী গুমোট বিষণ্ণ চিন্তাগুলো আস্তে আস্তে সরে যায়, আর বাইরের পৃথিবীর অদ্ভুত রোজকার হাস্যকর ঘটনাগুলো ডায়েরির পাতায় জায়গা করে নিতে শুরু করে। এবার আসা যাক একটা চরম ভোগান্তির গল্পে। একটা সাধারণ দাঁতের ব্যথা কিভাবে একটা আস্ত আতঙ্কে পরিণত হতে পারে, সেটাই এখন দেখব। ঘটনাগুলোর ডোমিনো এফেক্টটা একবার শুধু ইমাজিন করুন। প্রথমে সে বেচারা দাঁতের তীব্র ব্যথা নিয়ে পৌঁছালো হাসপাতালের 14 নম্বর রুমে। সেখানে গিয়ে দেখে, ওমা, সব তরুণী আর সুন্দরী মহিলা ডাক্তার। এখন স্বাভাবিকভাবেই অমন সুন্দরী ডাক্তারদের নিজের পোকা খাওয়া কালো দাঁত দেখাতে তার তো চরম অস্বস্তি হবেই। সেই নার্ভাসনেস থেকেই কথার ছলে সে বলে ফেলে যে সে আগে আইসোনিয়াজেড নামের একটা ওষুধ খেয়েছিল। আসলে তার এক আত্মীয়ের যক্ষা হয়েছিল বলে ডাক্তার তাকে সাবধানতাবশত ওটা খেতে বলেছিলেন। ব্যাস, আর যাই কোথায়, ডাক্তার তো ওই ওষুধের নাম শুনেই ধরে বসলেন যে এই রোগীর নির্ঘাত টিবি বা যক্ষা হয়েছে।
ভাবুন একবার, একটা পাতির দাঁতের ব্যথা নিমেষের মধ্যে এক ভয়ঙ্কর সংক্রামক রোগের তকমা পেয়ে গেল। তরুণী ডাক্তারের রিয়াকশনটা যদি দেখতেন, রীতিমতো আতঙ্কিত হয়ে তিনি বলে উঠলেন, আপনি আগে বলবেন না? আর আপনি মাস্ক ছাড়া কেন এসেছেন? আপনার জন্য তো সকলের যক্ষা হয়ে যাবে। চারপাশে ডাক্তারদের চরম ভয়, অন্য রুগীদের গোল গোল চোখে তাকিয়ে থাকা, সব মিলিয়ে এমন একটা অবস্থা যেন কত বড় একটা ক্রাইম হয়ে গেছে। দাঁতের ডাক্তারের চেম্বার তো মুহূর্তের মধ্যে যেন আস্ত কোয়ারেন্টাইন সেন্টার। সামান্য একটা ভুল বোঝাবুঝি কিভাবে একটা লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিতে পারে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। আর হ্যাঁ, হাসপাতালের ওই বিউরোক্র্যাটিক সিস্টেমের কথা না বললেই নয়। সেখানে ওষুধ নেওয়ার জন্য পুরুষ আর মহিলাদের আলাদা আলাদা বিশাল লম্বা লাইন। কিন্তু টুইস্টটা কথায় জানেন? দুটো লাইনই গিয়ে শেষ হচ্ছে ঠিক ওই একই ফার্মাসিস্টের সামনে। মানে আলাদা লাইন করার কোনো মানেই হয় না। আর এর চেয়েও বড় জোকস হলো, যখন এই সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্ধারিত হেল্পলাইন নম্বরে ফোন করা হয়, তখন ওপার থেকে অটোমেটেড ভয়েস বলে ওঠে, এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই। পুরো ব্যাপারটা শুনলে মনে হয় না যে একটা লাইভ কমেডি শো চলছে? এই মেডিকেল হয়রানির টাইমলাইনটা দেখলে যে কেউ মাথা চাপড়াবে। প্রথম দিনেই তাকে ধরিয়ে দেওয়া হলো 6 মাসের যক্ষার কড়া ওষুধ। পরের দিন তাকে পাঠানো হলো কফ টেস্টের জন্য এক কড়া মেজাজে তরুণ ডাক্তারের কাছে, আর সেখানে ফ্রিতে জুটল এক প্রস্থ বকুনি। এরপর দ্বিতীয় সপ্তাহে রিপোর্টের আশায় তাকে দৌড়াতে হলো একেবারে সোজা চাকদহ হাসপাতালে। একের পর এক টেস্ট, নেগেটিভ রিপোর্ট আর ডাক্তারদের বকুনি, সব মিলিয়ে প্রায় 3 সপ্তাহ পার হওয়ার পর সে নিজে থেকেই হঠাৎ রিয়েলাইজ করে যে, আরে, রাতের বেলার ওই হালকা জ্বরটা তো কোনো যক্ষার লক্ষণ নয়, ওটা তো ওই খারাপ দাঁতের ব্যথার জন্যই আসছে। মানে একটা দাঁতের ব্যথার জন্য যক্ষার পেছনে 3 সপ্তাহ ধরে দৌড়ানোর এই আখ্যান শুনলে হাসি থামানোই মুশকিল। তো শেষ পর্যায়ে এসে আমরা দেখব এই চরম হাস্যরসের মাঝেও কিভাবে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। এই পুরো আলোচনাটার শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়। জীবনের এই চরম বিশৃঙ্খল, বিরক্তিকর আর অদ্ভুত ঘটনাগুলো, যেমন ধরুন এই দাঁতের ব্যথা নিয়ে যক্ষার ভুল ডায়াগনোসিস, এগুলো নিয়ে লেখালেখি করাই কি আসলে আমাদের জীবনের সাথে বেঁধে রাখে? হয়তো একাকিত্ব দূর করার কোনো জাদুকরী ওষুধ সত্যি পৃথিবীতে নেই, কিন্তু নিজের জীবনের এই অদ্ভুত বোকামিগুলোকে, এই ছোটখাটো ট্র্যাজেডিগুলোকে একটা ডায়েরির পাতায় কোনো রকম দ্বিধা ছাড়াই লিখে ফেলার যে ক্ষমতা, হয়তো সেটাই আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় রসদ যোগায়। এই প্রশ্নটাই আজ আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের নতুন করে কিছু ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।